বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী এবং আমার ডানে রয়েছেন যুক্তরাষ্ট্রের কোলগেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর নাবিন মুর্শিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে আমার প্রশ্ন যে 7ই জানুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে আপনাদের বিশ্লেষণ কি, সরকারের পারফরমেন্স এই কয়দিনে এবং বিরোধী দলের ভূমিকা বা কর্মতৎপরতা সম্পর্কে আপনাদের বিশ্লেষণ। জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, স্থানীয় সরকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টায়ারের নির্বাচন শুরু হচ্ছে। তো সার্বিক সব মিলিয়ে কেমন দেখছেন পারভেজ করিম আব্বাসী? ধন্যবাদ জিলুর ভাই। 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে তো বোধহয় বহু কথা হয়ে গেছে, থাকবে, এটা শেষ হবে না। তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গিভেন দ্য সার্কামস্টান্সেস, যেহেতু বিরোধী দল বয়কট করেছে, তার জন্যে ওরা হচ্ছে যতটুকু চেষ্টা করার ওরা হচ্ছে যেটা সুষ্ঠু নির্বাচন করেছে। ভোটার টার্ন আউট নিয়ে একটা প্রশ্ন আছে, কিন্তু বাকিটুকু হচ্ছে যে সুষ্ঠু তাদের ক্লেম। বিরোধী দলের ক্লেম হচ্ছে বেসিক্যালি, বিরোধী দল বলতে আমি বলবো বিএনপি মূল দল, তাদের মেন ক্লেম হচ্ছে বেসিক্যালি ইলেকশনের আগে যে বিল্ড আপের সময় এখানে হচ্ছে দমন পীড়ন, অ্যারেস্ট, অপারেশন, ইন্টিমিডেশনের জন্য একটা সুষ্ঠু এখানে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা পরিবেশ এটা সম্ভব হচ্ছিল না বলে তারা গেছে। কিন্তু এর মধ্যে হচ্ছে যে ঘরোয়া রাজনীতির মধ্যে আন্তর্জাতিক রাজনীতি চলে আসছে বলে এইবার হচ্ছে বাংলাদেশের নির্বাচনটা হচ্ছে অনেক ব্যাপারে অনেক দিকেই কিন্তু হচ্ছে ইউনিক বা এক্সেপশনাল। কেন? ধারণা করা হচ্ছিল যে পশ্চিমা বিশ্ব একদিকে, মানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপিয়ান ইউনিয়ন, আপনার যুক্তরাজ্য, তারপর হচ্ছে জাপান ইত্যাদি ইত্যাদি, কানাডা, অস্ট্রেলিয়া, দ্য রেস্ট অফ দ্য গ্যাং, ওয়েস্ট ইন দ্য গ্যাং, মানে যুক্তরাষ্ট্রের বন্ধুরা। আর আরেক দিকে হচ্ছে রাশিয়া, চায়না, দেরিতে ঢুকেছিল ইরান, তারপর হচ্ছে কিছুটা হলো কাতারের সাপোর্ট শোনা যাচ্ছিল এখানে। তো এইরকম যারা ছিল, এবং ইন্ডিয়ার কি রোলটা হবে এখানে হচ্ছে এটা নিয়েই আসল, মানে হচ্ছে বেসিক্যালি এখানে এটা নিয়ে হচ্ছে সবচেয়ে ডিবেট ছিল। তো আমরা প্রায় দেখে গেলাম যেখানে স্বভাব বিরুদ্ধভাবে তারা দীর্ঘ সময় চুপচাপ ছিল, এবং এটা নিয়ে অনেকের বিরোধী দলের মধ্যে বা মনে করুন সুশীল সমাজের একটা অংশের মধ্যে যথেষ্ট আগ্রহ এখানে সৃষ্টি হচ্ছিল। কিন্তু আমরা দেখলাম হচ্ছে যে 2+2 মিটিংয়ের পর দিল্লিতে, তারপর তার আগে বা পিছিয়ে G20 মিটিংয়ের পর দেখলাম হচ্ছে ভারত সরব হয়ে গেল, মানে আমাদের হচ্ছে যে আমাদের কারেন্ট বা এই গভর্নমেন্টের আগের আইটারেশনের জন্য, যে তাদের সাপোর্টের জন্য। এবং নির্বাচনের পর যেটা মনে হচ্ছিল যে অনেকে বলছিল যে স্যাংশনস আসবে বা হচ্ছে অর্থনীতিতে ধস নামবে ইত্যাদি ইত্যাদি, সেই অনুপাতে কিন্তু ওইরকম হয় নাই। তো সাধারণ মানুষের রাস্তায় যদি আপনি বলে যে ইন্ডিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেছে, এটা হচ্ছে একটা পারসেপশন বা রিয়ালিটির থেকে সাথে। তো এখন এটা কি এটা হবে, এখন আমরা হিসাবটা মিলানোর জন্য বসছি। বা সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর ভাষায় বাবারও বাবা আছে, যুক্তরাষ্ট্রের বাবা আছে, সেই বাবার ভূমিকায় আমাদের প্রতিবেশীদের, না এটা বোধহয় ভারতীয়রা নিজেরাও ক্লেম করবে না, আমার মনে হয় না। কিন্তু এখন হচ্ছে যে আমাদের একজন প্রভাবশালী মন্ত্রী, আচ্ছা এটা ওনার মতামত, আই এম শিওর যে উনি হয়তো উনি ওইটার প্রতি এখানে যুক্তি এখানে দিতে পারবেন। কিন্তু যুক্তরাষ্ট্রে যেটা ধারণা করা হচ্ছে যে মোটা দাগে যে ওদের 2027 সালে হচ্ছে চীন কি করতে পারে তাইওয়ান স্ট্রেইটে বা সাউথ চায়না সি নিয়ে, এটা নিয়ে ওদের, আমি বেশ কয়েকবার বলেছিলাম, এটা নিয়ে ওদের মাথা ব্যথা বেশি আছে। এবং ওরা বারবার কিন্তু ওদের স্ট্র্যাটেজি পেপারে ওরা বলছে হচ্ছে যে চায়নাকে ওরা স্ট্র্যাটেজিক অ্যাডভার্সারি হিসাবে আইডেন্টিফাই করে। সো এটার জন্য ওদের ফোকাস কিন্তু এখন হচ্ছে যে আফগানিস্তান থেকে গুটিয়ে নেওয়া, অন্যান্য জায়গা থেকে গুটিয়ে নিয়ে ওরা কিন্তু এখন এশিয়ার দিকে পিভটটা করছে, তো বেশ বড় আকারে করা হচ্ছে। এবং তার জন্য জাপানকে ইম্পাওয়ার করছে, সাউথ কোরিয়াকে ইম্পাওয়ার করছে, ভিয়েতনামকে করছে, অস্ট্রেলিয়াকে করছে। কিন্তু এই মিসিং পাজেলের মধ্যে হচ্ছে ইন্ডিয়া। সো ইন্ডিয়ার কিন্তু অনেক কিছু, যদিও বা যুক্তরাষ্ট্র বলছে হিউম্যান রাইটস অ্যাবিউজ বলছে, বা হচ্ছে যে মুসলিম এখানে লঘু সম্প্রদায়ের উপর যে NRC, CA নানান ধরনের অপারেশন হচ্ছে, নানান ধরনের ওদের ওখানে ক্রিটিসিজম হচ্ছে, বা এখানে লেটেস্ট দেখলাম অরবিন্দ কেজরিওয়ালের যেখানে অ্যারেস্টেড নিয়ে এটা বলা হলো। কিন্তু এবং রাশিয়ার সাথে কিন্তু ভারত কিন্তু হচ্ছে ওদের যে টপ ইম্পোর্টার অফ অয়েল আফটার চায়না,
এবং রিফাইন্ড অয়েলগুলোকে ওরা ওখান থেকে নিয়ে এসে করছে, স্যাংশনের মধ্যেই করেছে, বুড়ো আঙ্গুল দেখেই করেছে। এবং তারপর হচ্ছে যে এবং কি মস্কোর সাথে ওই দিল্লির এখানে হচ্ছে যে ওয়েপন্স প্রোডাকশনের একটা এগ্রিমেন্ট করেছে। কিন্তু তার সাথে সাথে যেহেতু চীনকে রুখতে হবে, ভারত ইজ এন ইম্পর্টেন্ট, বা এখানে এখন ইন্ডিয়ানরা ভারত প্রেফার করে বলাটা, ভারত ইজ এন ইম্পর্টেন্ট হচ্ছে ওদের জন্য অ্যালাই। সুতরাং যুক্তরাষ্ট্রকে আমরা এখানে দেখা যাচ্ছে যে যদিও বা যুক্তরাষ্ট্র বহুবার বলেছে ঢাকাকে ওরা হচ্ছে দিল্লির লেন্সে দেখে না, কিন্তু আপাতত দৃষ্টিতে এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যে কিছুটা হলেও ভারতীয় প্রভাব হতে পারে। এখন এটা ধরতে পারেন যে আপনার ভারতীয় এখানে যে কংগ্রেসে যেখানে আছে, যেখানে ইন্ডিয়ান যে এখানে ব্যাকরুম স্টাফ আছে বা ইন্ডিয়ান কংগ্রেসম্যান বা সেনেটর আছে, দে আর প্লেইং এন ইম্পর্টেন্ট লবি। সেম থিং আপনি যুক্তরাষ্ট্রের জন্য বলতে পারেন। হাউএভার আপনি বলছেন যে এখন সরকারের পারফরমেন্স কি, সরকারের পারফরমেন্সের মধ্যে মূল যেটা হোঁচট সরকারের আমি ধরি হচ্ছে মূল এখানে হচ্ছে যে স্টাম্বলিং ব্লক হচ্ছে মূল্যস্ফীতি, যেটা কোনো মতেই কমানো যাচ্ছে না। এবং মূল্যস্ফীতি এখানে আমরা দেখছি যে সার্বিক যেখানে মূল্যস্ফীতি বা হচ্ছে ওভারঅল ইনফ্লেশন 9.5 বা 9.6% আছে, কিন্তু অ্যাকচুয়াল ইনফ্লেশন কিন্তু আমার মনে হচ্ছে যে আরও হচ্ছে বেশি। খাদ্যের মূল্যস্ফীতি বলেন বা হচ্ছে, এবং দফায় দফায় পানি, গ্যাস, ইলেকট্রিসিটি বিল বেড়েই যাচ্ছে। 2 নম্বর হচ্ছে ব্যাংকের যে করুণ অবস্থাগুলো, ওটা কিন্তু এখনও এটা কোনো রেমিডি হয় নাই। আপনার ব্যাড ডেট বলেন বা ক্লাসিফাইড লোন বলেন, একের পর এক অবস্থা এখানে খারাপ এখন আছে, এবং এখানে কিন্তু এখনও নাজুক অবস্থায় আছে। এবং 3, আমরা কিন্তু এখনও IMF-এর কাছে আমরা লোন নেগোসিয়েশনে আছি, 3rd ট্রাঞ্চ বা 4th ট্রাঞ্চে নিচ্ছি, এবং IMF-এর রিফর্মসগুলো বা সংস্কারগুলো করছি, কিন্তু ভালো মতো করছি না। এক্সচেঞ্জ রেটটাকে পুরোপুরি ফ্লোট করছি না, আমাদের ব্যাংকের সিস্টেমটা আর ট্রান্সপারেন্ট করছি না। এবং IMF কিন্তু এবার আমাদেরকে চাপ দিচ্ছে যে যেসব হচ্ছে যে আপনার যে ক্লাসিফাইড লোনসগুলো আছে ওটার ইনফরমেশনগুলো পাবলিক করার জন্য। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কিন্তু আমাদের লোনের অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা বলতে পারি লোন টু জিডিপি রেশিও কিন্তু আমাদের অতটা না, ঠিকই আছে, কিন্তু আমাদের সরকারি যে আয়, রেভিনিউ তো বাড়ছে না, আমাদের ট্যাক্স তো বাড়ছে না। তো কী হচ্ছে, মোটের উপর সাধারণ এবং মধ্যবিত্তর উপরে হচ্ছে চাপটা পড়ছে। এখন ওই দিকে আপনি দেখেন হচ্ছে অন্যদিকে, এবং এই লোন নেওয়ার প্রবণতার কিন্তু হচ্ছে আমি বলবো হচ্ছে রাদার অ্যালার্মিং ফর দ্য ফিউচার। এই দিকে আবার হচ্ছে যে আপনি বিরোধী দলে দেখেন, বিরোধী দলের যখন একটা ওরা আশা করেছিল ওয়াইজলি বা আনওয়াইজলি, সময় বলবে যে পুরো পশ্চিমা বিশ্ব তাদের হয়ে আসবে এখানে, ইন ওয়ান সেন্স দ্যাট ডিডন্ট প্লে আউট। তারপর আপনি দেখলেন হচ্ছে যে ভারত বয়কটের এখানে যেটা ওনারা করতে চাইলো, আই ডোন্ট নো ওনারা করতে চান, এটা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া এখানে যেটা করেছে, কিন্তু এটা কিন্তু বড় নেতৃস্থানীয় একজনই শুধু বলেছে, বাকিরা কিন্তু বলেন। এবং এখানে হচ্ছে যে এখানে এখন এটা কি দে ওয়ান্টেড টু ট্যাপ ইন, যে এখানে সাধারণ মানুষ এখানে ভারতের কিছু কিছু ব্যাপারে যে তাদের যে ওদের কোয়েশ্চেন্স আছে, কমপ্লেন্টস আছে, এটাকে ট্যাপ ইন করা। সো এটাও মোটামুটি এখানে অ্যাকচুয়ালি এফেক্টিভ হয় নাই। সো দে আর স্টিল ট্রাইং টু ফাইন্ড দেয়ার ফুট। কিন্তু এখনো হচ্ছে যে এটাও ঠিক, কিন্তু সেটা এফেক্টিভ করা তো খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। একটা জিনিস হচ্ছে কিনা সেটা দেখার বিষয় যে এখানে ইমেজের, ইন্ডিয়ান ইমেজের ড্যামেজটা হচ্ছে কিনা সেটা একটা, যেহেতু মালদ্বীপে হচ্ছে, নেপালও একসময় এরকম একটা ক্যাম্পেইন দেখা গেছে, এবং সাউথ এশিয়ান অন্যান্য দেশের সঙ্গে তার যে সম্পর্ক, সেখানে এটা ইন্ডিয়া যেহেতু একটা বড় জায়গায় যেতে চায়, ড্রিম আছে, বাস্তবতা কতখানি সেটা অন্য প্রশ্ন। এটা জাস্ট আমি এক মিনিটে বলে দিই, এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, সেটা অনেকটা আরব স্ট্রিটে যেটা হয়। আপনি দেখবেন যে মানে আরব দেশে আবার কন্টিনিউ করবার আরেকটা কারণ যে আফটার ইলেকশন কিন্তু অনেকগুলো বর্ডারে কিলিং হয়েছে, এক্স্যাক্টলি কন্টিনিউয়াসলি হচ্ছে, এবং এটা হচ্ছে থামছে না। কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তরটা জাস্ট এইভাবে দিই, আরব স্ট্রিটের একটা স্টেটমেন্ট আছে যে ক্রমাগত যে আপনি পিউ সেন্টার বলেন বা এইসব জায়গায় যত গ্যালাপ পোলে সার্ভে করা হয়েছে, আপনি আরব পপুলেশনে কিন্তু এখানে হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের কিন্তু উপরে কিন্তু নেগেটিভ রিয়াকশন আছে ফর ইটস ইন্টারফিয়ারেন্স, বা মনে করেন হচ্ছে অথরিটেরিয়ান গভর্নমেন্ট, শেখ আমির বাচ্চাদেরকে মেনটেন করা। কিন্তু ওদের নেতৃস্থানীয় যারা আছে, আমির, বাচ্চা, শেখ, তাদের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক ভালো আছে। ঠিক অনেকটা এইরকমই প্যারালাল একটা সেন্টিমেন্ট আমরা হয়তো বা ঢাকায় দেখতে পাচ্ছি। বিকজ এখানে দেখেন, এখানে আমাদের 3-4টা জিনিস, এবং এভরিওয়ান আমাদের ওদের সাথে কিন্তু কনভেনশন সাইন করা হচ্ছে নন লিথল ফোর্স ইউজ করা, যেমন হচ্ছে ওরা হচ্ছে ফায়ার করতে পারবে না, কিন্তু একের পর এক কিন্তু এখানে হচ্ছে বর্ডারে কিন্তু আমাদের এখানে মারা যাচ্ছে। এবং সাধারণ এখানে পারসেপশন এখানে দেখা যাচ্ছে হচ্ছে
যে ওদের যেমন ওরা নির্বাচনে যখন এখানে বিবিসিতে আসলো, নির্বাচনে যখন ওদের এখানে আসে স্থানীয় নেতা এখানে হচ্ছে ত্রিপুরা বা এইসব জায়গায় এখানে যারা আছে তারা বলছে হচ্ছে যে ওরা হচ্ছে বাংলাদেশে এখানে ওরা ট্রানজিট চেয়ে নেবে। তো এগুলা হচ্ছে যে ব্লেটেন্ট জিনিসপত্র বা এনআরসি বা সিএ নিয়ে যেটা করা হলো, এমনকি প্রাইম মিনিস্টার মোদিও তো এখানে বললো এখানে যে কেন আমি সোশ্যাল স্পেন্ডিং বাড়াবো, সামাজিক সুরক্ষা খাতে ব্যয় কেন আমি বাড়াবো, কেন অন্যান্য দেশ থেকে তো ইলিগেলি এসে লোক এটা খেয়ে যায়। তো এগুলো তো হচ্ছে আপনি একদিকে আমাদেরকে মিত্র বলছেন, এবং হ্যাঁ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক কোঅপারেশন আছে, হবে, ইকোনমিক এনগেজমেন্ট আছে, কারণ নেইবার থেকে তো সরে আসা যাবে না। কিন্তু একটা কথা হচ্ছে আপনি যদি বারবার যদি বাংলাদেশিকে এখানে বা আপনি দেখেন হচ্ছে মুসলিম সম্প্রদায়কে যদি বারবার আপনি যদি এখানে গালবন্ধ করেন ফর ইলেকট্রাল গেইনস, সাধারণ মানুষের সাথে কিন্তু ডিস্টেন্সটা বাড়তে থাকবে। এবং ইন্ডিয়ান পলিসি মেকার কিন্তু এটা মাথায় রাখা উচিত। এবং এর জন্যই কিন্তু দেখেন মালদ্বীপে কিন্তু এখানে সবাই মনে করেছিল মুইজু এবার হেরে যাবে, সে কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ যাবে। নেপালও একই জিনিস। সো এটা কিন্তু গ্লোবাল অ্যাসপিরেশনস ইট ক্যান হ্যাপেন। এবং পলিটিক্সের আলোচনা, ইকোনমিক্সটা আলোচনা করছিলেন, অর্থনীতি, বহিঃসম্পর্ক সবটাই মিলিয়ে আসলে আলোচনাটা শুরু করেছেন তিনি। সো পলিটিক্যাল সায়েন্টিস্টের কথাই শুনি। এখানে আমি যেটা যোগ করবো না, থ্যাংক ইউ, এটা সুন্দর একটা বড় মাপে একটা বিশ্লেষণের জন্য। আমি যেটা হয়তো যোগ করবো হচ্ছে অভ্যন্তরীণ পলিটিক্সের ব্যাপারটা, যে 7ই জানুয়ারির ইলেকশনের পরে আমরা মাঠে ঘাটে জনপথে কি দেখি এবং সেখানে বাক স্বাধীনতার জায়গাটা কোথায়, খুলে কথা বলার জায়গাটা কোথায়, সেগুলো কি আস্তে আস্তে আরও সংকীর্ণ হয়ে আসছে কিনা, এই ব্যাপারগুলো দেখবার। এবং এখানে একটা ভয়ের রাজনীতি কি কাজ করে, সার্ভেলেন্স নিয়ে সবার প্রচুর ভয়, কথা বলতে পারবে কিনা সেটা নিয়ে প্রচুর ভয়। এবং এটাই হয়তো গণতন্ত্রের অভাব হলে হওয়াটাই অনিবার্য, যে আমরা যদি মনে করি এরকমই চলবে, তখন সেখানে আবার বিরোধমূলক কথাবার্তা বলার জায়গাটা আস্তে আস্তে কমে আসতে থাকে। তো যার কারণে আমরা এখন দেখি যে খুব একটা রাস্তাঘাটে কথাবার্তা হচ্ছে না, কিন্তু আবার অন্যভাবে আবার হচ্ছে। যেমন ভারত বয়কটের ব্যাপারটা, আমরা ওটাকে দেখতে পারি একটা প্রক্সি হিসেবে, যে আমরা যেহেতু নিজের দেশের রাজনীতি নিয়ে সরাসরি কথা বলতে পারছি না, আমরা একটা ইস্যু নিয়ে, ভারত বয়কট, ইন্ডিয়া আউট, এই একটা ইস্যু নিয়ে আমরা একটা ট্রান্সফারেন্স অফ রিজেন্টমেন্ট বলতে পারেন। হ্যাঁ, মানে এটা একটা প্রক্সি ওয়ারের মতো, যে আমরা ওই ইস্যু ধরে, কিন্তু কারণ ওটা কিন্তু আবার লিঙ্কড। হ্যাঁ, কারণ ভারত যে সমর্থন দিয়েছেন আমাদের সরকারকে ইলেকশনের সময়, সেটার একটা চিত্র তো আমরা পাই। ওবায়দুল কাদের সাহেবই বলেছেন যে ভারত থাকার কারণে তারা অগ্রগতি হতে পেরেছেন। এরকম একটা আবহাওয়ায় আমার মনে হয় যে কিছুটা ভয় বা আশঙ্কা যেটা মানুষের থাকে সরকারের কারণে, সেটা তারা ভারতকে নিয়ে কথা বলে সেটাকে একটু চালিয়ে যায়। যে এখন এটা অ্যান্টি ইন্ডিয়া শোনাচ্ছে, কিন্তু আসলে এটা অ্যান্টি এস্টাবলিশমেন্টই হওয়ার কথা। তো যেহেতু অ্যান্টি এস্টাবলিশমেন্ট হতে পারছে না, তখন তারা এই বয়কট ইস্যুটা নিয়ে আসছে। এবং এখানে তখন চলে আসেন, আপনি বলছেন যেখানে তো আসলে ভারত বাংলাদেশের সম্পর্কতে তো অনেক ধরনের সমস্যা আছে, যে একটা সরকারি পর্যায়ে আমরা মিত্র দেশ, কিন্তু আমরা যদি জনসাধারণের দিক থেকে দেখি, হ্যাঁ, অথবা ভারতীয় সরকার এবং আমাদের দেশে, হ্যাঁ, সেই জায়গাটা থেকে আমরা একটা নিপীড়িত একটা জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে মনে করি। এখানে আপনি দেখবেন যে আমাদের দেশেও, ভারতের দেশেও আমরা সবাই একটু ভিকটিম প্লে করার চেষ্টা করি। কিন্তু এটা কেন? এটা একদিকে বলা যেতে পারে হ্যাঁ এটা একটা স্ট্র্যাটেজিক জিনিস, এটা খুব প্রবলেম্যাটিক, এবং এটা প্রবলেম্যাটিকও অনেক দিক থেকে। কিন্তু এটাও ভাবতে হবে যে এটা কেন। হ্যাঁ, আমাদের দেশে আমরা একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে কেন আমরা আমাদেরকে ভিকটিম মনে করব? এবং সেটা ভাবার জন্য যেখানে আমাদের একটা হিন্দু সম্প্রদায় আছে যারা আসলেও ভিকটিমাইজড, হ্যাঁ, তারাও নিপীড়নের সম্মুখীন হয়। কিন্তু এই জায়গাটাতেই আমাদের একটু বড় আকারেই দেখতে হবে পুরো সাবকন্টিনেন্টটা, যে এখানে যে একটা ভারতের একটা অবস্থান আছে যেটা একটা হেজেমনি রাখে, যেটা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেকে উপস্থাপন করছে এবং খুব ব্লিটেন্টলি
কি। আমরা এই ইলেকশনের সময় আমরা মোদির স্পিচ দেখতে পাই যেখানে ওরা যখন ইনফিলট্রেটর বলে আমরা জানি ওটা আসলে বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলছে, এবং এটা কিন্তু একটা নতুন দিক গত 5-10 বছর ধরে, যে পাকিস্তান চায়নার বাইরে ওরা বাংলাদেশকে নিয়ে কথা বলে তাদের অভ্যন্তরীণ পলিটিক্সের কারণে, এবং ওই ইনফিলট্রেটর শব্দটা ব্যবহার করে ওটা ডগ হুইসেলের মতো, যে ওটা মানেই বাংলাদেশি। এবং এক্স্যাক্টলি, হ্যাঁ, এবং ওরা বলার চেষ্টা করে এটা অভ্যন্তরীণ একটা ব্যাপার, এটা আমাদের কিছু না। কিন্তু আমরা এখন বিশ্বায়নের যুগে আছি, আমরা তো শুনতে পাই এসব, আমরা তো জানি ওরা এগুলো বলে, এবং এই বিশ্বায়নের যুগে অভ্যন্তরীণ বলে কিন্তু আসলে কিছু নাই। আমরা যেমন ইন্টারন্যাশনাল রিলেশনসে গৃহযুদ্ধকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট হিসেবে ধরি, কারণ গৃহযুদ্ধ আসলে গৃহ থাকে না, এটা বেরিয়ে আসে, সীমানার বাইরে চলে যায়। ঠিক সেভাবেই আপনি বলতে পারেন না যে আমরা বাংলাদেশিদেরকে কিট বলবো, উইপোকা বলবো, যা ইচ্ছা তাই বলবো, এবং বলবো না না এটা খালি আমাদের ঘরের মানুষের জন্য, বাইরের জন্য না। এখানে একটা 2 লেভেল গেমসের একটা ব্যাপার আছে, যে আমরা ঘরের ভিতরে কি বলি আর ওটার বহির প্রকাশটা কি। এবং এই জায়গাটাতে আমি বলবো যে আমাদের দেশে যে একটা ইন্ডিয়া বয়কট মুভমেন্ট হচ্ছে, সেটার সাকসেস নিয়ে কথা বলা যায়, কিন্তু সেটা একটা অপরচুনিটিও আমাদের জন্য, যে আমাদের সরকারও কিন্তু বলতে পারে যে দেখেন আমাদের দেশে এরকম একটা মনোভাব আছে এক ভারতের প্রতি, এবং সেই কারণে আমাদের ডিমান্ডগুলো আরেকটু সচেতনভাবে গ্রহণ করতে হবে, অথবা আমাদের মেরুদণ্ড একটু শক্ত করতে হবে। হ্যাঁ, যে ভারতের প্রত্যেকটা চাহিদাই যে আমাদের মিটাতে হবে এমন তো কোনো কথা না। আপনি ট্রানজিটের কথা বললেন, পানির ব্যাপার আছে, এখানে নানান ধরনের যে গ্যাস উৎপাদনের ব্যাপার আছে, এবং নানান ব্যাপারে একটা জনসাধারণের একটা ধারণা যে প্রত্যেকটা বিষয়ে আমরা বাজে ডিলটা পাই, তারা জিতে যায়, আমরা জিতি না। হ্যাঁ, এবং এই জায়গাটাতে একটা বাংলাদেশ সরকারের একটা কৃতজ্ঞতার একটা জায়গা সবসময় কাজ করে, সেই 71 সাল থেকে, যে আমাদের দেশ স্বাধীনের সাহায্য করা থেকে শুরু করে এখন পর্যন্ত, হয়তো এই ইলেকশনে সাহায্য পর্যন্ত 14, 18, 24, হ্যাঁ, যে এই কৃতজ্ঞতা দেখাতে গিয়ে আমরা আমাদের নিজেদের সব দিয়ে দিলাম কিনা। কিন্তু আবার ওই দিক থেকে আমাদের, যদি আমরা আমাদের অভ্যন্তরীণ পলিটিক্সের দিকে আবারও তাকাই, তাহলে আমরা দেখি যে আমাদের বিরোধী দলগুলো কিন্তু সেগুলোকে ঠিক অপরচুনিটি হিসেবে নিতে পারে নাই। হ্যাঁ, যে এগুলো তো ন্যায্য, আমরা বলতে পারি মানুষের ক্ষোভ সরকারের প্রতি, এগুলো তো বিরোধী দলের ব্যবহার করতে পারার কথা উচিত, আমরা ভাবি যে করবে। হ্যাঁ, কিন্তু যে আপনি বলছেন যে আমেরিকা এসে আমাদের গণতন্ত্র এনে দিবে, এই আশায় হয়তো বিএনপি সামনে আসে নাই। হ্যাঁ, তো ওটা তো একটা সমস্যাজনক জায়গায় চলে যায়, এবং আমাদের ওই জায়গাটাতে ওই জিওপলিটিক্যাল দিক থেকে ভাবতে হবে আমেরিকা কি আসলে কোনোদিনও গণতন্ত্র চায়। হ্যাঁ, আমরা তো দেখেছি আমেরিকা সারা বিশ্ব জুড়ে কাজ করে, ডেথ এন্ড ডিস্ট্রাকশন এভরিওয়্যার দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস। That's how an empire is created. It rests on oppression. এখন ডেমোক্রেসি একটা মুখের ভাষা, এটা একটা রেটরিক, ওরা এটা বলেই যায়। হ্যাঁ, এটা ওদের, কিন্তু আসলে গণতন্ত্র কিন্তু ওরা কোথাও চায় না। ওরা তো, ওদের জন্য আসলে স্টেবিলিটি দরকার, ওদের গণতন্ত্র আসলে দরকার না, কিন্তু ওরা গণতন্ত্র ভাষাটা বলতে পছন্দ করে, এবং সেটা আমরা বিশ্বাস করে যদি আমরা আগাই তাহলে আমাদেরই সমস্যাটা হয়, এবং আমাদের পলিটিক্সে আমরা সেই সমস্যাটাই দেখলাম। এবং যার কারণে আমি বলবো যে আমরা আবারও যদি জিওপলিটিক্স, ওদের চাওয়ার যে স্ট্যাবিলিটি, মানে স্ট্যাবিলিটি চায়, তো ভারতও তো এই অঞ্চলে স্ট্যাবিলিটির কথা বলেই আসলে আমেরিকাকে ম্যানেজ করা বা চাপ প্রয়োগ করা, যেটাই বলি না কেন, সেটাও তারা করলো। হ্যাঁ হ্যাঁ, আমরা সেটাও বলতে পারি যে ওই জায়গাটা থেকে আবার একটা কনভার্জেন্স দেখি আমরা। এবং আমি বলবো আবার ওইটা হচ্ছে কি, যে এই বিশ্বায়নের যুগে এখানে একটা গ্লোবাল জায়গা থেকে এই একটা ইন্টারেস্ট আছে, সবাই এই ধরনের স্টেবিলিটি চায়, ব্যবসা করার স্টেবিলিটি, কারণ ওই জায়গাটা থেকেই ওই জায়গায় সবার আবার একটা মতের মিল চলে আসে। কিন্তু আমরা এই যে এই ধরনের হস্তক্ষেপের কারণে আমরা দেখি যে আমাদের দেশে সাধারণভাবে যখন ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হয়, তখন কিন্তু মানুষজন আরও অনেক বেশি রাস্তায় এগিয়ে আসে। এবার কিন্তু আমরা দেখিনি সেটা। হ্যাঁ, আমি তো বলবো যে আমরা আমাদের দেশে আমরা ধরে নিতেই পারি যে সবাই প্রো প্যালেস্টাইন। হ্যাঁ, কিন্তু অতীতে আমরা সবসময় দেখেছি যে রাস্তায় মানুষ নামেই না, শুধু আমেরিকান এম্বাসির মুখে
সেটা বামপন্থীরা আমরা কেন আমেরিকান এমবাসির সামনে নাই এখন? হ্যাঁ, আমাদের যেখানে আমেরিকার কলেজগুলো বন্ধ হয়ে গেছে, ইউনিভার্সিটিতে আরো বেশি আন্দোলন করা হচ্ছে। আপনি দেখেন এখন আমরা আমেরিকার দিকে তাকাই যে, এবং এখানে আমি বারবার এটা বলি যে আমাদের সবসময় সরকার এবং জনসাধারণের মধ্যে পার্থক্যটা করতে হবে। কারণে এবার আমেরিকার বিরুদ্ধে কেউ কিছু বলেনি, সেটা হচ্ছে যে তারা মনে করেছে যে আমেরিকা তাদের পাশে আছে বা গণতন্ত্রের লড়াইটি আমাদের প্রধান লড়াই। প্যালেস্টাইনের ইস্যু আমরা তাদের প্রতি ইম্প্যাথেটিক বাট পরে সেটাই। এবং যার কারণে আপনি দেখেন যে আমাদের সেখানে আমরা একটু চুপ হয়ে গেছি, কিন্তু ওখানেও তো একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, যে আমরা তাহলে আমরা কিসের জন্য লড়াইটা করি? আমরা যদি আমাদের যুদ্ধ থেকে চেতনাটা নিতে চাই, তাহলে আমরা প্যালেস্টাইনের থেকে কেন দূরে সরে যাব? এবং আরেকটা সমস্যা যেটা চলে আসে এখানে, সেটা আমার মনে হয় এবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আরেকটা যেটা দেখি এই আমেরিকা, ইন্ডিয়া, ইভেন চায়না, ওই জায়গাটা হচ্ছে গিয়ে ইসলামোফোবিয়া, একটা ইসলাম বিদ্বেষী একটা আবহাওয়া যেখানে আছে। সেখানে নানান জায়গায় আমাদের দেশেও আমরা দেখি প্যালেস্টাইনকে একটা ইসলামিস্ট ইস্যু হিসেবে চিহ্নিত করা, যেখানে সেটা কিন্তু ঠিক ইসলামিস্ট ইস্যু না। কিন্তু ঠিক আছে, আপনারা যদি ধরেই নেই যে এটা একটা ইসলামিস্ট ইস্যু, তাহলে আমাদের ইসলামিস্টরা কোথায়? আমাদের না একটা ইসলামিস্ট প্রবলেম আছে, আমাদের না মৌলবাদী হয়ে যাচ্ছে, তো তারা সবাই কোথায়? এই ইসলামিস্ট ইস্যুতে আমরা কাউকে কেন দেখি না? হ্যাঁ, তো ওইখানেও আরেকটা সমস্যা হয়ে যায় যে আমরা আমাদের দেশের মধ্যেই এমন একটা ভাব যে আমরা আমদানি করে নিচ্ছি একটা ইসলাম বিদ্বেষী একটা ধারণা, যার কারণে আমরা প্যালেস্টাইন নিয়ে আমরা কথা বলতে পারবো না। আমরা যদি প্যালেস্টাইন নিয়ে কথা বলি, তাহলে সেটা আবার ইসলামিস্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে, তখন মানুষ মনে করবে আমরা জঙ্গিবাদী বা কিছু। হ্যাঁ, তো ওরকম একটা ধারণাও চলে আসে। হ্যাঁ, এবং এই জায়গাটাতেও আমি বলবো যে একটা সমস্যা হয়ে যায় যে এই একটা পোলারাইজড একটা সময়ে যখন আমরা আছি, আমরা সবসময় বলতে চাই অসাম্প্রদায়িকতার কথা। হ্যাঁ, এখন এই 7ই জানুয়ারি ইলেকশনের পরের সবচাইতে বড় কথা আমার মনে হয় আমরা যেটা শুনি হচ্ছে কি আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। কিন্তু এই অসাম্প্রদায়িক বাংলাদেশ মানে কি, এবং এটার মধ্যে কি এক ধরনের ইসলাম বিদ্বেষী কাজ করে কিনা, সেটাও একটা ভাববার বিষয় আছে। তো এবং স্পেশালি যখন আমরা দেখি যে ভারতে এই ধরনের পলিটিক্সটা হচ্ছে এই NRC CAA নিয়ে, হ্যাঁ, যেখানে মোদি প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছেন, অ্যান্টাই বাংলাদেশি কথাবার্তা বলছেন, এবং আমরা সেই জায়গাটায় চুপ আছি। আমরা কেন সেই জায়গাটায় চুপ থাকি? হ্যাঁ, আমরা বলতে চাই যে আমাদের ফরেন পলিসি হচ্ছে গিয়ে একটা এমন ধরনের ফরেন পলিসি যেখানে আমরা সবার সাথে মিলেমিশে থাকি। হ্যাঁ, কিন্তু মিলেমিশে থাকা এবং অপরাধের সম্মুখে চুপ থাকার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এটা কি সম্ভব কিনা? মানে এটা ফরেন পলিসি যেটা সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতে না, 70s হয়তো আমাদের সংবিধানে সেটা ঢুকেছে, কিন্তু আজকের বাস্তবতায় সেটা সম্ভব কিনা সেটা আমি আপনার কাছে শুনবো। আমি পরে আসছি আপনার কাছে। পারভেজ করিম আব্বাসী, আপনি শুনছিলেন এবং আমরা রাজনীতির আলোচনায় আমরা সবাই দর্শকরা মনোযোগ দিয়ে শুনছেন নিশ্চয়ই। অর্থনীতির প্রসঙ্গটা আছে, আপনি নিজে মেলাবার চেষ্টা করছিলেন, এবং এখানে ভারতের প্রসঙ্গ, চায়নার প্রসঙ্গ এবং বাংলাদেশের সঙ্গে ব্যালেন্স করে চলছে, সেজন্য সরকার প্রশংসাও পেয়েছে অনেক। সামনে খবর বেরিয়েছে যে প্রধানমন্ত্রী যাবেন জুলাই মাসে ভারতে, তারপরে তিনি চীনে যাবেন। সো এই যে একদিকে ভারত, অন্যদিকে চায়না, আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ আসলে কোথায় আছে এবং কার সঙ্গে আছে, কিভাবে থাকবে? বাংলাদেশের স্বার্থ যেটা নাবিন ভালোভাবে উল্লেখ করলেন, যে সেই স্বার্থটা আসলে আমরা কোথায় বিবেচনা করছি? আমি শুধু একটা কথা আমি বলার আগে নাবিনের কথা থেকে আমি এখানে তুলছি ওনার কথা থেকে। আমাদের এখানে কিন্তু আবার সমস্যা হচ্ছে কি, ইন্টেলেকচুয়াল অনেস্টি নাই বললেই চলে, এর মধ্যে আমরা সবাই আছি। এবং এটা হচ্ছে কেন বলি, এবং আমি সরকারের পক্ষেও বলছি না, কেন এখানে তো আমাদের তো লিটারাটি আছে, তারপর হচ্ছে টুইটারাটি আছে, কত আর্টি আছে। কিন্তু আবার দেখুন এখানে একটা ব্যাপার আছে, একদল বুদ্ধিজীবী আছে যে বর্ডার কিলিংয়ের ব্যাপারে কিছু বলবে না, কারণ তাদের আবার হচ্ছে ভারতের সাথে বলবে একটা দুর্বলতা আছে। দুর্বলতা থাকতেই পারে, কিন্তু ওরা মনে করে তাহলে আমি যদি এখানে যদি আমি ক্রিটিসাইজ করি, তাহলে তো আমি হচ্ছে ওদের হচ্ছে বিষ নজরে পড়ে যাবো। এটা হচ্ছে আমাদের মনে ইনহিবিশন। আচ্ছা, আবার আরেক দল আছে যে আমি যখন বলছি যে এখানে যে প্যালেস্টাইন নিয়ে যদি এখানে ক্রিটিসাইজ করা হয়, এবং যে প্যালেস্টাইনের যেখানে 34,000 লোক মারা গেছে, এবং একটা হচ্ছে যে 35,000 যাচ্ছে, এটা উঠছে এখানে এক্সপোনেনশিয়ালি। এবং এই যে এটা জায়নিস্ট এক্সপেরিমেন্ট, এটা যে এখানে আছে 70-80 বছর ধরে ইলিগাল অকুপেশন ইন ভায়োলেশন অফ UN রাইটস,
এখানে হচ্ছে ইউএন, এখানে অল দ্য ইউএন, এখানে এখানে যেগুলো আছে প্রিন্সিপালস, এখানে এটা ইত্যাদি। এবং এটার পরে কিন্তু দেখুন, এবং শি ইজ কোয়াইট রাইট, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হচ্ছে সেকুলার অর্গানাইজেশন, এবং ইসরায়েল থেকে ওদের অভ্যন্তরীণ যে সংস্থা শিনবেত এবং মোসাদ মিলে কিন্তু হামাসকে ক্রিয়েট করেছিল ওদেরকে আন্ডারমাইন করার জন্য। এবং এখানে কিন্তু আরব খ্রিস্টান বলেন, মুসলিম খ্রিস্টান বলেন, সেকুলার বলেন, ফান্ডামেন্টাল বলেন, সেকুলার ফান্ড, সবাই কিন্তু এখানে একত্র বোধ করছে। কিন্তু এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু অনেকে কিন্তু বুদ্ধিজীবীরা বলছে না, বলে হাই হাই, তাহলে তো নেক্সট আমি যে আমেরিকান এমবেসি বা ব্রিটিশ হাই কমিশনে যে ইনভিটেশনটা পাবো ওখানে তো পাবো না, ভিসা পাবো না। এটা কিন্তু ওরা কেউ বলে নাই। আমি ওদের সামনে অনেকবার ক্রিটিসাইজ করেছি অনেক সেমিনারে, অ্যান্ড উই হ্যাড আ লাইভলি ডিবেট, উই এগ্রি টু ডিসএগ্রি। এটা হচ্ছে আমাদের মনের মধ্যে চোর, এটা হচ্ছে আমাদের মনের মধ্যে চোর। 3 নম্বর হচ্ছে, এখন আমি আপনার অর্থনীতির দিকে বলি, দেখুন আপনি ডেটার অনুযায়ী বলি, দুটো দিক আছে। একটা হচ্ছে আগে দুটো ছিল, এখন 4টা হয়ে গেছে। আপনি যদি গিভ মি টাইম, যে আমাদের কেন অর্থনীতির দিকেও আমাদের খুব বেশি নড়চড় করা যাবে না। রপ্তানির দিকে একদম ঠিক, আমাদের বেশিরভাগ নির্ভরশীলতা হচ্ছে পশ্চিমা বাজার, 85% আমাদের রপ্তানি হচ্ছে পশ্চিমা বাজারের দিকে, তার জন্য আমরা ওদের উপর আছি। যতই আমরা মুখে বলি যে আমাদের রপ্তানির বহুমুখীকরণ বা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করব, সেই RMGতে আটকে আছে এবং এখানে ওর উপর নির্ভরশীল। তো পশ্চিমা বাজার থেকে আমরা ডাইভার্সিফাই করতে যাচ্ছি, চায়নাতে আমরা চাইছি, কিন্তু এখনও আমরা $1 বিলিয়ন ক্রস করতে পারিনি। জাপান, অস্ট্রেলিয়া এইসব জায়গায় $1 বিলিয়ন করেছে, বাট স্টিল ট্রেডিশনাল মার্কেটে 85% ওখানে যাচ্ছে, তো ওদের উপর নির্ভরশীলতা আছে। 2, আমরা যে আমদানি করছি, আমাদের লার্জেস্টকে আমাদের হচ্ছে র মেটেরিয়াল, কাঁচামাল বা হচ্ছে খাদ্য সামগ্রী একে করি, এটা হচ্ছে চীন, $20 বিলিয়ন উপরে। দ্বিতীয়টাকে ভারত, $18 বিলিয়ন। এবং আপনি বলেন তাহলে আপনি অন্য জায়গাতে করতে পারি না, অন্য জায়গায় করতে গেলে আমার হচ্ছে এটা আমদানি করার খরচটা 1.5 গুণ থেকে 2 গুণ বেড়ে যাবে। আমি যদি ইম্পোর্ট সাবস্টিটিউশন করতে চাই, আমার খরচ বেড়ে যাবে। সো এই বিশ্বায়নের যুগে কিন্তু আমি সাপ্লাই চেইন যেখান থেকে আমি করি চিপে এটা সোর্স করবো। সো ভারত চীনের সাথেও আমাদের এখানে প্রবলেম আছে, যে এখান থেকে আমরা সরে আসতে পারবো না। এবং সবচেয়ে কথা হচ্ছে যে আমার কমন রিভার্স, এবং আগে ছিল হচ্ছে ভারতের সাথে প্রবলেম, আবার চায়না হচ্ছে টিভিতে ব্রহ্মপুত্র এখানে ব্যারেজ যে দিবে, তাহলে কিন্তু আবার আমাদের একই পানির সমস্যা ভারতের সাথে, আবার এখানে চীনের সাথে আবার একটা প্রবলেম হবে। এবং চীনের কিন্তু এক ধরনের একটা প্রেশার আছে তিস্তা ব্যারেজ বানানোর জন্য, যেটা কমপ্লিটলি ডিফারেন্ট ডাইনামিক। 2 নম্বর হলো। 3, আমাদের নির্ভরশীলতা হচ্ছে মধ্যপ্রাচ্যের উপর, যেটা আমরা কোনোদিন বলি না, কেননা আমাদের 60 থেকে 70% রেমিটেন্স, প্রায় 1 কোটি লোক হচ্ছে যে ওখানেই আছে, আমাদের প্রবাসী বাংলাদেশ, যারা হচ্ছে আমাদের আনসাং হিরোজ, যারা কষ্ট করে খাটে এবং যাদেরকে আমরা রেকগনাইজ করি না, কিন্তু ওদের জন্য কিন্তু দেশটা টিকে আছে। এবং 4, যেটা আমরা প্রায় ভুলেই যাই, আমাদের বিদেশি লোন নেওয়ার প্রবণতা কাদের উপর কাছ থেকে সবচেয়ে বেশি দিচ্ছে? ওয়ার্ল্ড ব্যাংক থ্রু IMF। সো যখন আপনি লোন নিচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এডিবি কার? জাপানের। তো এখানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে হু হ্যাজ দ্য বিগেস্ট ভয়েস অ্যান্ড IMF, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এখন হচ্ছে, এবং আমরা একের পর এক লোন নিচ্ছি, এবং IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে, আমরা বলছি যে আমরা আবার এই লোন নিয়ে আবার রিপে করবো। তো আমাদের এই 4টা জায়গায় তো আমাদের এমনি নির্ভরশীলতা আছে। যেই সরকারই আসুক, তাকে এই ইকুয়েশনটা এখানে হ্যান্ডেল করতে হবে। এটা কিন্তু ইজিলি কিন্তু ব্যালেন্স করা যাবে না। কিন্তু এটা ঠিক জাতীয় স্বার্থে, কেন 50 বছর উপরে হয়ে গেছে। আপনি বলছেন যে আপনি ভারত বলুন, চীন বলুন, আমাদের এখানে হচ্ছে যে আমাদের যদি ওদের সাথে স্ট্র্যাটেজিক কোঅপারেশন থাকে, তাহলে আপনি এখানে যে আপনার হোম মিনিস্টার অমিত শাহ, প্রাইম মিনিস্টার মেকিং, ওপেনলি বলছে বাংলাদেশ থেকে ইলিগাল মাইগ্রেশন হচ্ছে। এটা কিন্তু দেখুন আমাদের জনগণ, ভারত বিদ্বেষী, কিন্তু আই হ্যাভ টু বি এ ক্যাভিয়েট। বিএনপির ভারত বয়কটের ডাকের পর ঢাকা ট্রিবিউনে রিপোর্ট কোট করে এবার ওরা বলছে ইমিগ্রেশনে এইবার হচ্ছে ভারতের রেকর্ড নাম্বার অফ হচ্ছে যে ট্যুরিস্ট গেছে বাংলাদেশ থেকে, কারণ আমরা হচ্ছে উই আর দ্য লার্জেস্ট এখানে সোর্স অফ ট্যুরিজম। ভারতীয় কালচার বলেন, ইত্যাদি বলেন, ভারতীয় ছবি বলেন, ড্রামা সিরিজ বলেন, সবগুলো এখানে হচ্ছে আমরা এখানে গোগ্রাসে গিলি, কিন্তু একই তো কালচার হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে, ওয়েদার উই মেক এ ডিফারেন্স অর নট, অ্যাট লিস্ট নর্থ ইন্ডিয়ান কালচার। এখন এইটার পরে হচ্ছে যে এখানে পিপল টু পিপল কন্ট্যাক্টে কিন্তু অতটা সমস্যা নেই, পলিটিশিয়ানস আর অ্যাবিউজিং ইট। এবং প্রবলেম হচ্ছে আপনাকে তো এটাও বুঝতে হবে, অ্যান্ড আই এগ্রি উইথ হার, যে আমাদের দেশে 90% মুসলমান। হ্যাঁ, আমি যখন সেকুলারিজম বলে কি, এখানে হচ্ছে যে দ্য গভর্নমেন্ট ইটসেলফ ইজ বেসিক্যালি কোনো রিলিজিয়াস এখানে একটা প্রেফারেন্স দেবে না, কিন্তু আপনি 90% মেজরিটি তো এখানে হচ্ছে যে এখানে যেখানে হচ্ছে রেসপেক্টের জায়গা বা রিলিজিয়াস বিলিফসের জায়গা, সেখানে তো আপনি আর্টিফিশিয়ালি হার্ট করতে পারেন না।
এই জায়গাটাও এখানে মাথায় রাখতে হবে। তো আপনি যখন মুসলমানদেরকে টেররিস্ট বলছেন বা বলছেন বাংলাদেশে হচ্ছে এখানে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়গুলো কষ্টে আছে, বা এনআরসি কি করে বলছেন কি 2014 পর্যন্ত যারাই হচ্ছে বাংলাদেশে চলে আসছে তারা হচ্ছে তাদেরকে আমি সিটিজেনশিপ দিব। তো এটা তো বাংলাদেশকে অপমান করা হচ্ছে না। এবং এটা গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো 2009 থেকে আছে, তার মানে তো 6 বছর ওদেরও এটা ধরা হচ্ছে। এবং সরকারের বাইরে যারা ভারতের সাথে আরও ক্লোজার রিলেশনশিপ চায় তাদের জন্য তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ইটস নট মেকিং আ ইজি জব। আপনাকে এই অ্যাঙ্গেলগুলো চিন্তা করতে হবে। এবং বাংলাদেশে এখন যেমন হচ্ছে যে আমাদের বিনিয়োগগুলো যে আনতে চাচ্ছি, আমরা কি জানছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামোতে এখানে বিনিয়োগ। এখন সবচেয়ে বেশি বিনিয়োগ কে করছে? চীন করছে। আর সবচেয়ে বেশি বিনিয়োগ আর সেকেন্ড কে করছে? জাপান করছে। জাপানের প্রত্যেকটা বিনিয়োগ হচ্ছে কি বিগ বি, মানে হচ্ছে যেটা কোটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি, মানে ওরা একা কিন্তু আমাদের সাথে বিনিয়োগ করছে না, দে আর অ্যাগ্রেসিভলি পুশিং ইন্টিগ্রেশন উইথ ইন্ডিয়া, ওদেরও কিন্তু এজেন্ডা আছে। চায়না এখানে আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, দিস ইজ দ্য ট্রুথ। মানে এখানে দৃশ্যমান প্রকল্পে আছে, দৃশ্যমান এখানে হচ্ছে অদৃশ্যমান। এখানে ইন্ডিয়ানরা বলছে ডুয়েল পারপাস ইউজ, কিন্তু ওরা ওদের দেশে কিন্তু বিনিয়োগ পেলে কিন্তু ওরা আবার মাইন্ড করে না। চীন এবং ভারতের মধ্যে কিন্তু $130 বিলিয়ন উপর ট্রেড হয়ে গেছে, এত মারমার মুখোমুখি সম্পর্ক। কিন্তু এখন আমাদের হচ্ছে এত চিপে আমরা তো এখানে ইনভেস্টমেন্ট পাবো না, মানে এবং হচ্ছে ইকোনমিজ অফ স্কেলে ইনভেস্ট করে। এবং আমার কথা হচ্ছে যে এখানে যুক্তরাষ্ট্রের এখানে যদি একটা অল্টারনেটিভ দেয় যে আমাদের লোন বা ফাইন্যান্সিং করা যায়, আমরা তো জিএসপি তো পাই না। মানে এখানে হচ্ছে ইফ ইউ হ্যাভ টু হ্যাভ গ্রেটার ট্র্যাকশন ফর যুক্তরাষ্ট্রের বা অন্যদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি আপনি তুলনামূলক বিচারে অন্যদের আমি বলবো যে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী ইন টার্মস অফ কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট, যত ইনভেস্টমেন্ট আছে। কিন্তু আপনি যদি ইয়ার অন ইয়ার ইনভেস্ট করেন, চাইনিজদের ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ছে। বাট এখন কথাটা হচ্ছে যে এটা যুক্তরাষ্ট্র উইল অলওয়েজ কন্টিনিউ টু বি ইম্পর্টেন্ট। কেন? ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে, IMF এর থ্রু দিয়ে, ওদের রপ্তানি বাজার থেকে, এবং এখনও তো স্টিল দ্য নাম্বার 1 ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে হচ্ছে ওদের সাথে সম্পর্ক তো কেউ বলে নেই নষ্ট করতে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের এখন, বিকজ এখানে হচ্ছে আমাদের যতগুলো অপশন আছে ওটা সবগুলো অ্যাক্সেস করতে হবে। বাট আমাদের যেটা প্রবলেম হয়ে গেছে এবং যেগুলো প্রত্যেকটা দেশে হয়ে গেছে, যে এখন হচ্ছে নতুন একটা স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে এবং একটা শ্যাডো ওয়ারও শুরু হয়ে গেছে। এখন আমাদের বিপদ ছিল যে ইউরোপের দিকে একটা হচ্ছে যুদ্ধ হচ্ছে যেখানে রাশিয়া ইউক্রেন, নেভার এন্ডিং ওয়ার, একটা ফ্রোজেন কনফ্লিক্টে চলে আসে। 2 হচ্ছে যেখানে যে চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যাকচুয়াল দ্য বিগ কনফ্রন্ট্রেশন যেটা আসছে। এবং আরেকটা বিপদ হচ্ছে যে কোন দিকে কতটুকু যাব। ডেমোক্র্যাটরা আসলে এক ধরনের যুক্তরাষ্ট্রের পলিসি আসবে, আবার ট্রাম্প আসলে যে ট্রাম্পের মানে নাইটমেয়ার সিনারিও, এবার ওর যদি আসে তখন আরেক ধরনের সিনারিও। কিন্তু একটা জিনিস ঠিক, চীনকে কিন্তু হচ্ছে ওরা স্ট্র্যাটেজিক অ্যাডভার্সারি ওরা ধরবে, এবং ট্রাম্প আসলে কিন্তু ভারত আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে যুক্তরাষ্ট্রে এখানে ক্যালকুলেশনে এখানে। সো অ্যাজ এ রেজাল্ট দিজ আর সাম অফ দ্য ইকুয়েশন দ্যাট উই নিড টু। মিস্টার মোদি তো এর আগের ইলেকশনে হাউডি মোদি তো এখানে করেছিল এখানে। বাট এখানে হচ্ছে, এবং রিপাবলিকান এখানে অনেকে ধারণা করা হচ্ছে যেখানে হচ্ছে ট্রাম্প তার একটা রানিং মেট হয়তো ইন্ডিয়ান অরিজিন কাউকে নিতে পারে। সো ওটার মধ্যে এখানে অনেক কিছু এখানে, বা অ্যাটলিস্ট ক্যাবিনেটে অনেকগুলো থাকবে। ভারতীয়দের এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিন্তু এখন ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স চলে আসছে। So as a result, and the media is very savvy, so they can outreach by Indian মার্কেটটা হচ্ছে 1.5 বিলিয়ন, ওরা চায়নার মার্কেট থেকে সরে এসে এখন এই ভারতের মার্কেটে ইনভেস্ট করছে। এটার বেস্ট এক্সাম্পল কি? মুকেশ আম্বানি ছোট ছেলের যেখানে হচ্ছে ওয়েডিং, তো বলবো না এঙ্গেজমেন্টের সময় ইউ হ্যাড মানে কি জাকারবার্গ, তারপর হচ্ছে বিল গেটস ইত্যাদি। শুধু কি ওরা ছেলের বিয়ে এখানে গিয়ে আসছিল? সার্কাস দেখতে আসছে। এক্স্যাক্টলি। সো এখানে অনেক কিছু অ্যালায়েন্স এখানে ওই দিক দিয়ে, এবং আমরা সবাই জানি মুকেশ আম্বানি ইজ দ্য বিগেস্ট ব্যাকার অফ হচ্ছে বিজেপি অ্যান্ড নরেন্দ্র মোদি। সো অনেকগুলো হিসাবই আছে, অনেকগুলো ইকুয়েশনই আছে, এবং বাংলাদেশের মতো দেশে কিন্তু আপনি অনেক কিছুই আমরা করতে পারবো আমাদের লিমিটেড রিসোর্সে, যদি আমাদের দেশের ব্রড জিনিস, আমি প্রত্যেকবার বলি এবারও বলবো, আমরা যদি ব্রড ইস্যুতে যদি আমাদের দুটো দল এবং সমাজের যদি একতাবদ্ধ কনসেনসাস থাকে, না থাকলে নবীন, যেটা আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের ফরেন পলিসি এটা আসলে এখন বর্তমান বিশ্ব বাস্তবতায় ওই পলিসি নিয়ে এগোনো যাবে কিনা, তারপরে পারভেজ করিম আব্বাসী যেটা প্রশ্ন, কার দিকে কোন দিকে কতটুকু যাব সেটা এখন ঠিক করতে হবে, কতটা চায়নার সঙ্গে, কতটা ইন্ডিয়ার সঙ্গে, কতটা যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং এদের মধ্যে চীন ভারতের আঞ্চলিক বৈরিতা, গ্লোবাল কনটেস্টে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বৈরিতা, সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাই। এবং দুটো ইলেকশন, ভারতের নির্বাচন হচ্ছে,
যুক্তরাষ্ট্রের নির্বাচন আছে। অনেকেই মনে করেন এই নির্বাচনগুলো আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, শুধু মোটা দাগে বলি, আমি অর্থনীতি অন্য আলোচনা বাদ দিই, নিরাপত্তার ইস্যুও বাদ দিই, এই দুটো নির্বাচনের পরে বা ফলাফলের ভিত্তিতে আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির নির্ণায়ক হিসেবে এই দুটো নির্বাচন কাজ করতে পারে আগামী দিনে। আমরা তো থিওরিটিক্যালিও জানি যে অ্যালায়েন্স কোনোদিনও পার্মানেন্ট না। আপনারা যে আন্তর্জাতিক সম্পর্কের মানে বেসিক, তাই না, যে অ্যালায়েন্স বিভিন্ন দেশের মধ্যে হয় স্ট্র্যাটেজিক কারণে। হ্যাঁ, বন্ধুত্ব আন্তর্জাতিক লেভেলে, যেটা দ্বিপাক্ষিক হোক বা আরও বেশি, এটা সবসময়ই একটা স্ট্র্যাটেজিক ব্যাপার। যতক্ষণ আপনার একটা ইস্যুতে আপনারা এক হতে পারছেন ততদিন সম্পর্কটা। এবং এই জায়গাটাতেই ভারত বাংলাদেশের একটা ভিন্নতা আমরা দেখতে পাই, খানিকটা কৃতজ্ঞতার কারণে। এবং একটা বলার চেষ্টা যেটা আছে যে ভারত বাংলাদেশের সম্পর্কটা খুব স্পেশাল, এবং ভারত বাংলাদেশের সম্পর্কটা স্পেশালও। হ্যাঁ, মানে ভারত তো বাংলাদেশ জুড়ে ভারত আসলে ওইভাবে ভাবতে গেলে। এবং আমাদের ইতিহাস, আমাদের মানুষজনের মধ্যে যাতায়াত অনেক দিনের গল্প সেটা। আমার গবেষণার কাজ বর্ডার এলাকাতে, এইসব বর্ডার এলাকায় খুব সুন্দর একটা চিত্র পাই আমরা এই পারস্পরিক সম্পর্কের, যেখানে আমরা আসলে বুঝি যে জনসাধারণের দিক থেকে, মানুষের সংযোগের দিক থেকে আসলে এখানে কিন্তু পার্থক্য খুব কম। আমরা যেইভাবে এই বর্ডার কিলিংয়ের বিপক্ষে, ওই পাশেও বর্ডারে যারা থাকে সীমান্তবাসীরাও সেই বর্ডার কিলিংয়ের বিপক্ষে। হ্যাঁ, যে এবং ইন্ডিয়াস বাংলাদেশ প্রবলেম বই আমি এখানে এই বর্ডার এলাকায় যে পরিচয় আছে সেটাকে আমি বলি লিমিনাল আইডেন্টিটি। হ্যাঁ, অর্থাৎ এটা এখানেও না সেখানেও না, ভারতীয়ও না বাংলাদেশিও না। কারণ এই এলাকাগুলো অমন এলাকা যেখানে আমাদের দেশের রাষ্ট্র খুব একটা উপস্থিত, ভারতীয়, কিন্তু রাষ্ট্র কোন আকারে উপস্থিত? এই বর্ডার গার্ড হিসেবে বিএসএফ, বিজিবি, তারা উপস্থিত। তাদের কাছে সরকার মানেই এই বর্ডার পার্সোনেল, এবং তাদের সাথে একটা মানে সম্পর্কটা তো খুব সমস্যাজনক একটা সম্পর্ক বিএসএফের সাথে, বিশেষ করে যেখানে এই বর্ডার কিলিং একটা সেখানে সত্য। এবং এখানে নানান ধরনের চিত্র আমরা প্রায় পাই, যেমন তার মধ্যে আছে একটা ভয়ের একটা ব্যাপার, যে যেমন এখন তারা এনহান্সড বর্ডার্স করছে। হ্যাঁ, যে ওখানে ওরা টেকনোলজি দিয়ে, ওরা সেন্সার্স দিয়ে ওরা বুঝতে পারবে যে মানুষ আসা যাওয়া করছে কিনা। এবং এখানে আমি এইসব জায়গায় আমি দেখি যে ওসব নিয়েও নানান ধরনের কথাবার্তা হয়, রুমার বের হয়। ওরা বলছে যে আমরা যদি এই খালটা পার হই তাহলে কিন্তু নির্ঘাত মৃত্যু। হ্যাঁ, কারণ ওরা এরকম একটা এরকম ইনভিজিবল একটা বর্ডার দিয়ে রেখেছে যেটা আমরা দেখতে পাই না। এটা পার হলেই কিন্তু মানুষজন এই যে ইলেকট্রিকিউটেড হয়ে মারা যাবে। তো এরকম ধরনের অনেক অনেক গল্প আমরা পাই, যেখানে আমরা আবারও দেখি যে সরকার এবং মানুষের মধ্যে যে পার্থক্যটা আছে এবং মানুষের মধ্যে যে সংযোগটা আছে সেটা কিন্তু ভিন্ন মানুষের সরকারের সাথে যেই ধারণাটা আছে সেই জায়গাটা থেকে। তো ওই দিক থেকে আবার ভারতের সাথে সম্পর্কটা ভিন্ন, কারণ আমরা স্পেশালি এইসব জায়গায় গেলে আমরা দেখতে পাই যে এই ধারণাটা মানুষের আছে যে এখানে একটা একতার একটা জায়গা আছে, যে ওরা ও পাশে হতে পারে, আমরা এ পাশে হতে পারি, কিন্তু মানুষ কিন্তু আমরা একই। কিন্তু এগুলো ঠিক ওই সময়ই একটা সমস্যাদায়ক জায়গায় চলে আসে যখন সরকার এখানে হস্তক্ষেপ করেন। কারণ আমরা এটাও দেখি যে ভারতীয় সরকার খুব সূক্ষ্মভাবে মানুষদেরকে আলাদা করতে চায়। একটা বাঙালি মুসলমান বা বাংলাদেশি বা মুসলমান বিদ্বেষী একটা অবস্থান আছে, এবং ওরা যে এই ধারণাটা মানুষের মধ্যেও দিয়ে দিতে পারে বা অনেক মানুষের মধ্যেও দিয়ে দিতে পারে, এটার একটা কারণ তারা মানুষজনকে আলাদাভাবে রাখে। হ্যাঁ, তারা ওই সেগ্রিগেশন যেটাকে আমরা বলতে পারি, যে যেমন আসামে বাঙালি মুসলমান থাকে ঘাটের
আশেপাশে এবং তার থেকে অনেক দূরে থাকে অন্যান্য জাতির লোকেরা এবং তাদের মধ্যে সংযোগ কম বলে তাদের ধারণাটাও সেভাবেই তৈরি হয় যে তারা হয়তো বাংলাদেশি, আসলেই বাংলাদেশি। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গেও একই জিনিস দেখি যে বর্ডার এলাকায় মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি ওসব জায়গায় আমরা যখন যাই আমরা তখন বুঝতে পারি যে ওগুলাই কোড ওয়ার্ড হয়ে যায় বাংলাদেশিদের জন্য। আর ওরা যদি বলে যে আমরা মুর্শিদাবাদ থেকে, আমরা মালদা থেকে, ওরা তখন ধরে নেয় যে ওরা আসলে বাংলাদেশি। তো এখানে একটা কন্ট্রাডিক্টরি একটা জিনিস বেরিয়ে আসে, হ্যাঁ, যে এক দিক থেকে মানুষ এবং সরকারের মধ্যে যেই এক ধরনের টেনশন এবং আবার মানুষের মধ্যে একটা একতা, কিন্তু আবার ওটা যে ঠিক লিনিয়ার সেটাও আবার না, কারণ অনেক মানুষও তো এই ধরনের এই মুসলিম বিদ্বেষী কথাবার্তা গ্রহণ করে, ওরা মনে করে যেটা ঠিক। তো আমার কাজে আমি এটাও দেখার চেষ্টা করি যে আপনি যদি বর্ডার এলাকায় থাকেন এবং অথবা আপনি যদি ভিতরের এলাকায় থাকেন ওখানে একটা পার্থক্য হয় কিনা, এবং এখানে একটা পার্থক্য হয়। তো যেটা বোঝায় যে আপনি যদি আসলে মানুষজনদেরকে চেনেন তাহলে আপনার সহিংসতার কারণগুলো কমে আসে। যখন দূরত্ব থাকে তখনই আসলে আরো সমস্যাটা বাড়ে। তো এই দৈনন্দিন জিনিসগুলো আমাদের দ্বিপাক্ষিকভাবে একটা স্থান রাখে। যদিও আমরা বলার চেষ্টা করি যে এই বাইল্যাটারাল রিলেশনসের দিক থেকে এটা একটা জাস্ট লিনিয়ার একটা সম্পর্ক, হ্যাঁ, কিন্তু আমরা যদি যেমন আমি একটা গবেষণায় দেখেছি যে আমরা যদি ট্রিটিস দেখি, আমাদের ভারত বাংলাদেশের মধ্যে কতগুলো ট্রিটি আমরা সই করি, আমরা দেখছি যে এই গত 15 বছরে আরও অনেক বেশি, যে আস্তে আস্তে আরও অনেক বেশি। এবং এই ট্রিটিগুলোর একটা বিশ্লেষণও করা যায় দেখার জন্য এই ট্রিটিগুলো কাকে আরও বেশি সাহায্য করে, কার পক্ষে বেশি যায়, এবং এখানেই কিছু এই পলিটিক্যাল দ্বন্দ্বগুলো আসে। তো এবং এরই কারণ ধরে আমার মনে হয় যে আমাদের সরকারি জায়গা থেকে আমরা অনেক সময় শুনি যে ভারতের সাথে এরকম নারীর সম্পর্ক এবং চায়নার সাথে হচ্ছে গিয়ে অর্থনৈতিক সম্পর্ক, এবং সেটা আবার মিথ্যাও না, হ্যাঁ, যে একটা নারীর সম্পর্ক তো আছেই, নাই তো একেবারে তা তো না, হ্যাঁ, কিন্তু আবার নারীর সম্পর্ক যদি আমরা বলি এই বাইল্যাটারাল রিলেশনে, সেটা আবার একটু প্রবলেম্যাটিকও হয়ে যায়। হ্যাঁ, আমরা মানুষের জায়গা থেকে বলতে পারি নারীর সম্পর্ক, হ্যাঁ, আমাদের একটা কমন হিস্ট্রি আছে, আমরা একই মানুষ, কিন্তু আবার সরকারের থেকে সরকারের মধ্যে আবার নারীর সম্পর্ক আবার কি, তার মানে কি? হ্যাঁ, তাহলে কি এটা কি একটা ডিপেন্ডেন্ট সম্পর্ক, এটা কি একটা মানে সেখানে প্রশ্নগুলো জাগে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি বলছেন যে মানে সরকারকে বাহবা জানানো হয় যে এই ব্যালেন্সিং এর একটা ব্যাপারে, যে হ্যাঁ ওখানে একটা বাহবা জানানোর একটা ব্যাপার আছেও, যে চায়নাকে তো একটা ব্যালেন্স করে রাখা হয়েছে, চায়নার সাথে সম্পর্কটা আছে, চায়নার সাথে সম্পর্কটা প্রয়োজনও, হ্যাঁ, কারণ আমরা তো চায়নাকে উপেক্ষা করতে পারি না, এবং এইখানে যে একটা ব্যালেন্সিং একটা আছে সেটা বাংলাদেশ ফরেন পলিসিতে একটা এই দুই প্রয়োজন যেটা দেখা যাচ্ছে, এবং তাদের মধ্যে বৈরিতা থাকলে তাদের মধ্যে আবার এক ধরনের ইউনিটিও আছে, যে তারা বাংলাদেশে ডেমোক্রেসিটাকে আন্ডারমাইন করছে, এবং ডেমোক্রেসির এখানে না আসলে একটা জিনিস যেটা আমার ডেমোক্রেসির পথে বাধা আসলে না অ্যাবসলিউটলি, কিন্তু আপনি এটাও আমাদের মনে রাখতে হবে যে ক্যাপিটালিজম কোনোদিনও ডেমোক্রেসিকে পছন্দ করে নাই, মানে আমেরিকাতে না, ইন্ডিয়াতে না, কোথাওই না। হ্যাঁ, যে ক্যাপিটালিজম তো একটা সংখ্যালঘু কয়েকজনের হাতে ক্ষমতা দেওয়ার হ্যাঁ, ইটস নেভার অ্যাবাউট দ্য মাসেস, ডেমোক্রেসি ইজ অ্যাবাউট দ্য মাসেস। আমরা গণতন্ত্র চাই, আমরা জনপ্রতিনিধি চাই, কিন্তু ক্যাপিটালিজমের তো সেই প্রয়োজন নাই, তারা চায় মুনাফা, হ্যাঁ, তারা চায় প্রফিট ম্যাক্সিমাইজেশন, তারা চায় ক্যাপিটাল অ্যাকিউমুলেশন, সেটার জন্য তো গণতন্ত্রের আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, একটা আমরা আমেরিকান ন্যাশনালিজমের থেকে আমরা পাই যে হ্যাঁ ডেমোক্রেসি ক্যাপিটালিজম একসাথে চলবে, এটাই আমেরিকা, হ্যাঁ, কিন্তু আসলে তো এটা স্ববিরোধী দুটো জিনিস। এবং আমরা চায়নার বেলাতেও দেখি যে উন্নয়নের জন্যও আসলে ডেমোক্রেসির দরকার নেই, কিন্তু ডেমোক্রেসি কেন দরকার যদি আমরা চাই উন্নয়নটা ডিস্ট্রিবিউটেড হোক,
হ্যাঁ, ইকুয়ালিটির কারণে, তাই না? যে এটা যদি আমরা চাই অন্তর্ভুক্তিশীল উন্নয়ন চাই, তখন আমরা হ্যাঁ যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট চাই, আমরা যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্টে, তখন গণতন্ত্রটা আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ তা না হলে তো কোনোদিনও রিডিস্ট্রিবিউশন হবে না। কেন রিডিস্ট্রিবিউশন হবে? এগুলো তো সব লড়াইয়ের ব্যাপার। আমরা যদি লড়াইটা না করি, কেউ আমাদেরকে তো এনে দিবে না, তাই না? এবং এই ক্যাপিটালিজম তো মানে কাঠামোগতভাবেই এমন একটা প্রফিট ম্যাক্সিমাইজেশন টুল, যেটা স্ট্রাকচারালি প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য, তাই না? যে এটা এখন আপনি যেভাবেই দেখেন, ইকোনমিক্স থিওরি দিয়ে দেখেন বা যেভাবেই দেখেন না কেন, এটা আপনি এমনভাবে ইনভেস্টমেন্ট করবেন যেটায় আপনার সবচেয়ে বেশি লাভ হবে। হ্যাঁ, এবং আইডিয়াটাই সেটা যে আমরা যদি সবচেয়ে বেশি লাভের জায়গায় যাই, তাহলে সেটা রিডিস্ট্রিবিউট করলে আমরা মানে ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজিং একটা ব্যাপারে যাবে। কিন্তু ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজিং কখন হবে? যখন আপনি রিডিস্ট্রিবিউশন করবেন। রিডিস্ট্রিবিউশন আমরা করার ইচ্ছা কোথাওই দেখি না। এখানে সবসময় একটা ট্যাক্সেশন সবসময় একটা পলিটিক্যাল একটা জায়গায় চলে যায়, এবং যার কারণে আমাদের পলিটিক্যাল ইকোনমিক্স নিয়ে ভাবতে হয় যে ট্যাক্সেশনের জায়গায় এসেই এটা একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে যায় যে আমরা ট্যাক্স করব কি না, আমরা এখানে সোশ্যাল ওয়েলফেয়ার স্পেন্ডিং হবে কি না। হ্যাঁ, তো কিন্তু ওখানে যে একটা ডেমোক্রেটিক ডেফিসিট তৈরি হয়, তা অ্যাবসলিউটলি রাইট। এবং এই জায়গাটাতে আমি বলবো যে ভারত হোক, চায়না হোক, আমেরিকা হোক, ওদের কারোরই আসলে গণতন্ত্র নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, ওরা চায়, আপনি যেটা বলছিলেন, ওরা চায় মুক্ত বাজার। হ্যাঁ, ওরা চায় দেশ এই রপ্তানি করার সুযোগ। হ্যাঁ, আপনি ওরা চায় সাউথ ইস্ট এশিয়ার থেকে অ্যাক্সেস। ওরা চায় ওই যে ওরা এতগুলো রাস্তা বানাবে, বিমস্টেক হোক আর যাই হোক, এতগুলো ইকোনমিক ইন্টিগ্রেশনের প্ল্যান যেগুলো আছে, সেগুলো হচ্ছে প্রতিটা জায়গাগুলোকে ওই রাস্তা দিয়ে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দিয়ে কানেক্ট করে দেওয়া, যাতে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে। এই সময় আমি বলবো যে এটা আসলে পলিটিক্সটা আসলে ব্যবসার পলিটিক্স। ওরা চায় মানে মুক্ত বাজার, মানে গ্লোবালাইজেশন, মানে জিনিসপত্র খুব সহজে যাওয়া আসা করবে, মানুষজন না। মানুষজন যাওয়া আসা করতে গেলেই ওটা একটা পলিটিক্যাল জিনিসে পরিণত হবে, এবং সেখানেই বর্ডার কিলিং হবে। আমরা একটু শেষের দিকে, ফাইনাল রাউন্ড, এবং খুব দূর ভবিষ্যতের দিকে না তাকাই, আমরা নিকট ভবিষ্যতে তাকালে কি দেখতে পান আপনারা, কিভাবে ভিজুয়ালাইজ করেন সামনের দিনগুলো? 5 মিনিট। কার জন্য? মানে সামনের বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য। আপনি অন্যদেরকে রিলেট করে আলোচনা করতে পারেন, কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য সামনে হচ্ছে আরো 2 বছর, আমার এটা মনে হচ্ছে যে ওই অর্থনৈতিক যে চাপটা আছে, এটা লাঘব হওয়ার সম্ভাবনা কম। কেননা যতক্ষণ না হচ্ছে ব্যাংকের সংস্কার না করা হয়, যতক্ষণ না হচ্ছে যে এই খেলাফি ঋণগুলো যারা করছে এবং যারা সিস্টেম্যাটিক ডিফল্টার, তাদেরকে যখন যদি বিচারের আওতায় নিয়ে আসা না হয়, যতক্ষণ পর্যন্ত যে দুর্নীতির যে অভিযোগগুলো আছে, সেইগুলো হচ্ছে যে নিরপেক্ষভাবে সুস্থ এগুলো তদন্ত করে যারা হচ্ছে দায়ী, তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসা হয়, এবং অর্থনৈতিক বৈষম্য যেটা বেড়ে গেছে, আমাদের গিনি কোফিশিয়েন্ট 0.499 উনি যে বলছিল এখানে, এবং হচ্ছে যে এখানে হচ্ছে যে হ্যাভস এবং হ্যাভ নটস, যাদের কাছে আছে সম্পদ আর যাদের কাছে সম্পদ নেই, তাদের মধ্যে যে এখানে ক্ষমতারও যে এখানে বিশাল বড় একটা এখানে বিভাজন হয়ে গেছে, এটাকে যতক্ষণ না কমানো হয়, এগুলো কিছু আমাদের বাংলাদেশের জন্য এই চাপটা বাড়তেই থাকবে। এবং তার সাথে হচ্ছে মরার পর খাড়ার ঘা হচ্ছে যে আমরা IMF এর লোনটা নিয়ে বসে আছি। আমি কেন বারবার IMF এর লোন নিয়ে বলছি? কারণ আমাদের আরও 2টো ট্রান্স আমরা ওদের কাছে পাবো, এবং আমাদের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে আমরা নিচ্ছি, IMF এর কাছ থেকে নিচ্ছি, ADBর কাছ থেকে নিচ্ছি। ভালো দেশের আপনি বলছেন হচ্ছে যে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, তাহলে তো আমি লোনটা রিফাইন্যান্স করতে পারবো, কিন্তু আমাদের অর্থনীতিতে গতিটা তো কমে যাচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে যে আমাদের তো ভবিষ্যতে যে আমাদের আয় করার, এটা আমাদের রেমিটেন্সে তো একটা স্যাচুরেশন লেভেল চলে আসছে। আমাদের রেমিটেন্স হয়তো $24 বিলিয়ন, $26 বিলিয়ন এটাই আসবে, আর হুন্ডি দিয়ে হয়তো আরও $6-7 বিলিয়ন হয়তো আসে। এবং তারপরের সাথে সাথে হচ্ছে যে আপনার মূল্যস্ফীতিটা কেন কমছে না? কেননা হচ্ছে যে আমাদের এখানে যে ব্যাংকের যেখানে আর্থিক দুর্বলতা আছে, এর জন্য কমানো যাচ্ছে না, তার জন্য আমাদের মুদ্রানীতি বা মনিটারি পলিসি ইনএফেক্টিভ হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্বের হার। কারণ শিক্ষিত বেকারের হার এখন প্রচণ্ড বেড়ে যাচ্ছে। আমরা বলছি যে আমাদের হচ্ছে যে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে নিব, তো হচ্ছে যে আমাদের 35-এর নিচে আমাদের এখন জনসংখ্যা এখানে হচ্ছে অধিক এখানে আছে, কিন্তু তাদের মধ্যে আমরা দেখছি যত বেশি শিক্ষা যত ওদের হয়, তো শিক্ষার হার বেশি হয়, তাদের মধ্যে বেকারত্বের হার বেশি হয়। এটাকে বলে এডুকেশন এনিগমা বলে। এটাও তো এখানে একটা ভালো জিনিস না। বা আমাদের ম্যানুফ্যাকচারিং বেস, সেই রেডিমেড গার্মেন্টসের বাইরে থেকে বেশি বার হতে পারে না। একটু ফার্মাসিউটিক্যালস, একটু লেদার, আমাদের এমপ্লয়মেন্ট কিন্তু বাড়ে নাই। এবং আমাদের কিন্তু হচ্ছে
নব্য দরিদ্র যারা নিউ পোর এখানে কিন্তু এবং বা যারা ভালনারেবল যারা একটু এখানে যদি অর্থনৈতিক যদি শক হয় তাদের কিন্তু বেড়ে যায়, তারা কিন্তু আবার হচ্ছে দারিদ্র সীমার নিচে পড়ে যেতে পারে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এখানে সরকারের হাতে চ্যালেঞ্জ অনেক বেশি। ধরুন সরকারের বাইরে যদি অন্য কেউ যদি ক্ষমতায় আসে তাদেরকেও কিন্তু এইগুলোকে চ্যালেঞ্জগুলোকে মিট করতে হবে এবং এই লং টার্ম লোন সার্ভিসিংগুলোকে সমাধান করতে হবে। আমি অর্থনীতির দিকে বলছি, কিন্তু সামনে হচ্ছে যে আবার প্রবলেম হচ্ছে যুক্তরাষ্ট্রের মারমুখো ভাব। আপনি কিছুদিন আগে আপনি জানেন অ্যান্থনি ব্লিংকেন কিন্তু বেজিংয়ে গেছিলেন, এখানে হচ্ছে শি জিনপিংয়ে দেখা করতে, খুব কোল্ড রিসেপশন দেওয়া হয়েছে। ফরেন মিনিস্টার ওয়াং ই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে ওদের একটা টলারেন্সের লিমিট আছে। চায়না কিন্তু এখন একটা মাস্কুলার স্ট্র্যাটেজিতে এখন যাচ্ছে এখন, কেন ওরা জানে যে হচ্ছে ইটস এক্সিস্টেন্সিয়াল চ্যালেঞ্জ। একজন মোড়ল কিন্তু আরেকজন মোড়লের এখানে আবির্ভাব সহ্য করতে পারে না। তো যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কিন্তু এখন লড়াইটা চলছে। মিলিটারি সুপ্রিমেসি যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু ইকোনমিক সুপ্রিমেসি কিন্তু যুক্তরাষ্ট্রে এখন একচেটিয়া নাই। তো এখানে একটা মাল্টিপোলার অর্ডার হয়ে যাচ্ছে। এবং 3 নম্বর হচ্ছে টেকনোলজিক্যাল সুপ্রিমেসি। এটার জন্য যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস আছে যাদের নিজস্ব স্বার্থ আছে, যেমন ফেসবুক ইত্যাদি। তো বাংলাদেশে কি হতে পারে ডিপেন্ড করে ইন্ডিয়ান নির্বাচনে কি হয়। ইন্ডিয়ান নির্বাচনে যদি মনে করেন হচ্ছে বড় কোনো কিছু, মানে আমি বলছি হচ্ছে যদি মনে করেন যে মোদি যদি এখন যেটা আশঙ্কা করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যদি ওই রকম 400 সিটের মধ্যে না পায়, 300 যদি তাহলে কিন্তু দেখবেন হচ্ছে তাহলে কিন্তু এই মুসলমান বিদ্বেষী কিন্তু জিনিসগুলো আরো উস্কিয়ে দিবে ওরা স্টেট লেভেলে, এবং হচ্ছে তখন বাংলাদেশে নিয়ে কিন্তু আরো বেশি শুরু করে দিবে। ওরা কিন্তু অফিসিয়ালি বলছে ওরা কিন্তু রাম রাজ্য এখন হচ্ছে স্ট্যাবলিশ করতে চায়, বিশ্বে এখানে এই রাম এখানে হচ্ছে রামের মেসেজটা দিতে হবে। ওনার মেসেজের মধ্যে ইনহেরেন্ট ছিল, আমি সামনাসামনি বলে ফেললাম, ওদের ম্যানিফেস্টোতেই ছিল। এবং 3 হচ্ছে এখানে হচ্ছে যে এখানে যে জাস্ট 1 মিনিট, এখানে ট্রাম্প আসলে কিন্তু বলছে মিয়ানমারের যে প্রজেক্টটা যেখানে আছে এখানে সিমেকে এখানে এটা করে যে ওটা কিন্তু অ্যাক্সিলারেট করবে, এবং মিয়ানমারের কিন্তু যদি পলিটিক্যাল স্টেবিলিটির উপর কিন্তু বাংলাদেশের এটা নকআউট এফেক্ট আছে। এবং বললে হবে না রোহিঙ্গা শরণার্থীদের বিষয়। সো আমাদের হাতে কিন্তু প্রচুর চ্যালেঞ্জ আছে, এবং সবচেয়ে বড় যেটা আমার চিন্তায় হচ্ছে এগুলো সবই হয়তো ওভারকাম করা হবে যদি আমাদের মধ্যে কিছু ইস্যুতে যদি আমাদের সমাজের স্তরে এখানে সর্বস্তরে যদি আমাদের একমত হয় কথা বলেছেন আপনি, এবং ক্রিটিসাইজ করার বা এখানে ভিন্ন মত পোষণ করার যদি অধিকার না থাকে, আমরা কিন্তু চ্যালেঞ্জটা এটা ন্যাভিগেট করতে ডিফিকাল্ট হবে। ডক্টর নাভিদ মুর্শিদ, এখানে তো আসলে চ্যালেঞ্জ অনেক। এখন ভারত এমন একটা জায়গায় যে তারা একটা হিন্দু রাষ্ট্র করতে চায়, এটা করতে চায় না, এটা এখন করে ফেলেছে অনেক, মানে ওয়ার্ক ইন প্রগ্রেস ইটস প্রবাবলি গোইং টু টেক ইফেক্ট। এখন এটা হয়তো হয়েই যাবে এখন, মানে এটা ওইদিকে সম্ভাবনাটা খুব তীব্র মানে এই সময় প্র্যাকটিসে আছে, কাগজে কলমে এখন। হ্যাঁ, এখন ইলেকশনটা হলে আমরা এটা বুঝতে পারবো এটা কোন আকারে সেটা হাজির করে, এবং সেটার তো একটা প্রতিক্রিয়া হবে যে এখন তারা যে এরকম বাংলাদেশি বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কথাগুলো বলে সেটার প্রতিক্রিয়া কি হবে। আমরা কি আরেকটা ধরনের রোহিঙ্গা ক্রাইসিস দেখবো কিনা? এই রোহিঙ্গা ক্রাইসিস কিন্তু অনেক দিন ধরে বানানো হচ্ছে, 2017-র প্রবলেম না কিন্তু। হ্যাঁ, এটা 70-এর দশকের প্রবলেম। আমরা ওটাকে কিছু হবে না করে 2017-তে এসে এই একটা বিশাল ক্রাইসিসে দেখেছি। এই বাঙালি মুসলমান সম্প্রদায়ের কি হবে? হ্যাঁ, আমরা এরকম না তাকিয়ে হঠাৎ করে একটা বিস্ফোরণের মতো সেখানেও একটা সমস্যা হতে পারে। আশা করি হবে না, কিন্তু সম্ভাবনা একটা আছে। এবং আমরা দেখছি কি যে একটা বিশ্বজুড়ে একটা আবহাওয়া যেখানে প্রত্যেকটা দেশই নিপীড়ন করতে পারে এবং এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। হ্যাঁ, ইসরায়েল হোক বা মায়ানমার হোক বা চায়না হোক ওই উইঘুরদের নিয়ে। হ্যাঁ, এখানে ভারত যদি একটা এথনিক ক্লেনজিং প্রোগ্রাম নেয়, হ্যাঁ, কেউ কিছু বলবে না কিন্তু, এবং তার পুরো ভারটা বাংলাদেশের উপরেই পড়বে। তো এটা একটা মানে নেতিবাচক জিনিস তো বটেই। তো সেই দিক থেকে আমাদের সতর্ক হওয়াটা জরুরি, এবং সেই কারণেই আমাদের আরেকটু মেরুদণ্ড শক্ত করে কথাবার্তা বলাটা খুব জরুরি। আমাদের যদি এই ইন্ডিয়া বয়কট ব্যাপারটাকে আমরা বলতে পারি যে এটা তেমন কিছু না, কিন্তু এটা আমাদের জন্য একটা সিগন্যাল, এটা আমাদের জন্য সিম্বলিক পলিটিক্স হিসেবে কাজ করতে পারে, এবং আমাদেরকে একটা টেম্পারেচার চেক দিতে পারে যে আমাদের দেশে মানুষজন কি ভাবছে এবং এটার প্রতিক্রিয়া কি হতে পারে যদি আরও বড় আকারে যদি হিন্দু রাষ্ট্রটা তৈরি হয়ে যায়। ওই দিকে আমেরিকাকে আমি বলবো এটা একটা ডিক্লাইনিং এম্পায়ার, এবং এটা ডিক্লাইনিং এম্পায়াররা কি করে, যাওয়ার আগে হাঁসফাঁস করে যুদ্ধ লাগিয়ে দিয়ে তারপরে তারা চলে যায়। হ্যাঁ, এবং সেই জায়গাতেও আমি বলবো যে
যেইভাবে একটা ইসলামোফোবিক একটা এনভায়রনমেন্ট তারা তৈরি করেছে এই ইসরায়েল প্যালেস্টাইন ঘিরে, আপনারা ওই আমেরিকান ক্যাম্পাসেসগুলোতে দেখছেন যে প্যালেস্টাইনকে সাপোর্ট করা মানেই নাকি অ্যান্টিসেমেটিক। হ্যাঁ, এটা তো একদিক থেকে ভয়াবহ অ্যান্টিসেমেটিকের ওই প্রসঙ্গটা থাকলে তাহলে ইসলামোফোবিয়া আসে কিভাবে? হ্যাঁ, তো মানে অ্যারাবিক-সেমিটিক, সো মানে ওরা তো বুঝে না, মানে জায়নিজমটাই এখন এখানে অল আউট, এখানে এর ইনফ্লুয়েন্স আছে একদম, মানে ইনবোল্ডেন্ড জায়নিজম এখানে কাজ করছে। এবং সেই একটা পরিস্থিতিতে এটা বলাটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে ভারতের মুসলমান বিদ্বেষী আর আমেরিকান ইসলামোফোবিয়া কিন্তু একটা একসাথে একটা সংযুক্তভাবে একটা জায়গায় চলে আসে, যেটা আবার আমাদের দেশে আমরা আমদানি করে ফেলি, যেখানে আমরা আবার ইন্টারনালি ইসলামোফোবিক হয়ে যাই। হ্যাঁ, যে যেমন আমরা এখন নানানভাবে আবার ওই অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা ভাবতে গিয়ে আমরা নানান ধরনের সাংস্কৃতিক চর্চা করি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইসব জায়গাগুলোতেও আমরা দেখি যে একটা এলিটিস্ট একটা ব্যাপার থেকে যায়, যে বাংলা কালচার অ্যাজ ইফ সেটা ধর্ম থেকে বিচ্যুত। হ্যাঁ, যে ওখানে একটা ইসলামিক জায়গা মানে হিজাব পরা মানে সেটা একটা সমস্যাজনক একটা জিনিস, যেটাও তো আবারও একটা সমস্যা তৈরি হয়। হ্যাঁ, এটা একটা পোলারাইজেশনের একটা ভাগ। তো ওইদিকে যদি ট্রাম্প আসুক আর বাইডেন আসুক আমি জানি না, আমার মনে হয় না তফাৎটা আসলে খুব একটা বেশি হবে। হ্যাঁ, এটা মোটামুটি মানে এটা তো একই ধরনের, যেই ধরনের আইডেন্টিটি পলিটিক্স যেখানে সেখানে চলছে, হ্যাঁ, সেটা খুব একটা ভিন্ন হবে না। তবু একটা জিনিসও বলতে হয় যে ট্রাম্প তো আরো বেশি আত্মকেন্দ্রিক, আরো আমেরিকা ফার্স্ট হ্যান ত্যান ওইসবে, সেখানে হয়তো বাইরের দিকে তাকাবে কম, সেটা আবার আমাদের জন্য ভালো হতে পারে। হ্যাঁ, এটাও বলতে পারে। হ্যাঁ, তো ওটা সেটাই, ওটা ওই দিক থেকে হয়তো আমাদের জন্য ভালো হতেও পারে। কিন্তু আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের এই গণতন্ত্রের লড়াইটাকে জাগিয়ে রাখতে হবে, কারণ সেই লড়াইতেই আমাদের যেতে হবে। আমাদের ইতিহাস কিন্তু গণতন্ত্রের ইতিহাস, সেই ৭১ থেকে হোক আর ৯০ থেকে হোক আর যাই হোক না কেন, এই গণতন্ত্র ছাড়া আমাদের আগানোটা খুব সমস্যাজনক হয়ে যাবে। আমরা শুনি যে আমাদের দেশের মানুষ নাকি উন্নয়ন চায়, গণতন্ত্র চায় না, কিন্তু ওই যে আপনি যেমন সুন্দর করে ব্যাখ্যা করলেন যে উন্নয়নের কিন্তু অনেক ঘাটতি আছে। হ্যাঁ, তো আমরা যে সেই উন্নয়নটা পাচ্ছি সেটাও না, এটা কিন্তু ঠিক চায় না যে আমরা উন্নয়ন পেয়ে আমরা গণতন্ত্র না পেলেও আমরা খুশি থাকবো। আমাদের গণতন্ত্রটা লাগবে, এই ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্যই গণতন্ত্রটা আলটিমেটলি আমাদের লাগবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর নবীন মুর্শিদ এবং মিস্টার পারভেজ করিম আব্বাসকে অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা কনক্লুড করেছেন আলোচনাটা এইভাবে যে অর্থনীতির চাপে বাংলাদেশ অন্তত আরও ২ বছর থাকবে। এই চাপ কীভাবে সামাল দিতে পারা যাবে সেটা একটা দুশ্চিন্তার বিষয়। বহিঃসম্পর্কের ক্ষেত্রে অবশ্যই নিজের স্বার্থ, দেশের স্বার্থ দেখা উচিত, যেটা অধিকাংশ সময় আমাদের নীতি নির্ধারকরা মাথায় রাখেন না। এবং এই সম্পর্কের ক্ষেত্রে নারীর সম্পর্ক বলে কিছু নেই, আসলে স্বার্থের সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পর্ক। এবং গণতন্ত্রটাকে প্রাধান্য দিতে হবে। এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে দেশটির জন্ম হয়েছে। গত ৫৩ বছরে গণতন্ত্রের জন্য অনেকে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, নানা ত্যাগ স্বীকার করেছেন। এবং সেখানে ওই আলোচনাটা এসে বহিঃসম্পর্ক বলি, অর্থনৈতিক বিষয় বলি বা রাজনৈতিক বিষয় বলি, জাতীয় ঐকমত্যের প্রসঙ্গ আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যে মেরুদণ্ড শক্ত করে, আমার এক অতিথি বলছিলেন যে শক্ত করে কথা বলতে হবে, সেটা দেশের অপশক্তির বিরুদ্ধে এবং বাইরের অপশক্তির বিরুদ্ধে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।